শহীদ নূর হোসেন দিবস আজ ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে বুকে ও পিঠে লেখা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান নিয়ে মিছিল করেন তরুণ নূর হোসেন। রাজধানীর 0 পয়েন্টে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার আত্মত্যাগে তীব্র হয়ে ওঠে আন্দোলন, যা পরবর্তীতে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত। ৭১-এ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা জানান। ফখরুল বলেন, যারা ৭১-এ মা বোনদের হানাদারদের হাতে তুলে দিয়েছিল, তাদের সাথে এদেশের মানুষ আপোষ করবে না। যারা মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের সাথে যোগ সাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, সেই চক্রটি পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে সেই চেষ্টা কখনোই সফল হবে না বলে উল্লেখ করেন ফখরুল। নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করে তিনি আরও বলেন, নির্বাচনে দেরি হলে দেশের সর্বনাশ হবে। দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজশ করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কইবা হবে তো, মুক্তিযুদ্ধ করতে হবে তো। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়। ফলে আব্দুল লতিফ সিদ্দিকীর কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না। এর আগে বৃহস্পতিবার বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ পৃথক আবেদনে লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন। একই দিন জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বিচারিক আদালত। স্থগিতের ১ ঘণ্টা পর আবারও দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। মধ্যরাতে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর আগে রবিবার রাত ৯:৩০টায় সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন শিক্ষক নেতারা। পরে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক ও নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়। আজ তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ১০ম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। আমরা সহকারী শিক্ষক, আমাদের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত, অর্থাৎ ১০ম গ্রেডে না হওয়া পর্যন্ত এই কাফনের কাপড় পরে আমরা এসেছি। আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়েই আমরা ঘরে ফিরবো। আমরা এই শহীদ মিনার ত্যাগ করব না। আর একটা কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মেনে নেবে না, আমরা ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান করব না। প্রত্যেকটা বিদ্যালয়ে আমাদের কর্মবিরতি চলবে। বাংলাদেশের শিক্ষকরা যাব না, আমাদের ঠিকানা শহীদ মিনারের আঙিনা। আর আমরা ১০ম গ্রেড আদায় করে আমরা শহীদ মিনার ছাড়বো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং আন্দোলনরত শিক্ষকরা যেটি বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাবেন না, সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নতুন বক্তব্য পাওয়া গেল কিনা? ৩ দফা দাবিতে কিন্তু শিক্ষকরা তৃতীয় দিনের মতো আজকে অবস্থান কর্মসূচি পালন করছেন এই শহীদ মিনারে। অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা যে আরেকটি কর্মসূচি পালন করছেন তা হলো তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মবিরতি। সেই কর্মবিরতি তারা কিন্তু রোববারের পর থেকে ঘোষণা করে, রোববার থেকে তারা চালু করার পর গতকাল রাতে কিন্তু সচিবালয়ের একটি বৈঠক হয় শিক্ষক প্রতিনিধির সাথে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের সাথে, অর্থ সচিবের সাথে বৈঠকের পর কিন্তু তারা এই যে কর্মবিরতি সেটি কিন্তু প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করলেও
যখন তারা শিক্ষক প্রতিনিধিরা এই শহীদ মিনারে আসেন আর শিক্ষকদের সাথে কথা বলেন, কথা বলার পরই কিন্তু তারা যে কর্মবিরতিতে গিয়েছিলেন সেই কর্মবিরতি আবার প্রত্যাহার করে আবার কর্মবিরতি আগের মতো চালু করেন এবং যে অবধি তাদের এই 3 দফা দাবি আদায় না হবে সেই অবধি কিন্তু তারা বলেছেন তারা কর্মবিরতি চলমান রাখবেন এবং এই শহীদ মিনারে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। এছাড়া আজকে কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে শিক্ষক প্রতিনিধিদের সাথে, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে। এই বৈঠকের পর তারা আগামী কি সিদ্ধান্ত নেবে সেটা জানানো যাবে। তবে তারা আশা করছেন আজকের যে বৈঠক, এই বৈঠকে তারা তাদের যে 3 দফা দাবির সেই দাবি পূরণ হলেই তারা কিন্তু এই শহীদ মিনার ত্যাগ করে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা সেই ক্লাসরুমে ফিরে যেতে চায়। তারা চায় না এই শহীদ মিনার অবস্থান করে ক্লাস থেকে বিরত থাকতে। তারা বলছেন আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি সরকার কেন এখনো মেনে নিচ্ছে না। তাদের যে 3 দফা দাবির মধ্যে রয়েছে 10ম গ্রেড তাদের দিতে হবে, বর্তমানে তারা 13তম গ্রেডে রয়েছে, 13তম গ্রেড থেকে তারা বলছেন 10ম গ্রেডে দিতে হবে। 10 থেকে 16 বছরের পদোন্নয়নের ক্ষেত্রে যে জটিলতা, সেই জটিলতা নিরসনের কথা বলেছে। এছাড়া বলছিলেন আরেকটি যেটি হচ্ছে বিভাগীয় পদোন্নতি, সে পদোন্নতির কথা বলেছেন যে শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে কিন্তু তারা শনিবার শহীদ মিনারে একটি কর্মসূচি ডাক দেওয়ার পর শহীদ মিনার থেকে তারা যমুনা অভিমুখে কিন্তু রওনা দিলে শাহবাগে কিন্তু পুলিশি হামলার শিকার হন। সে হামলার তীব্র নিন্দা জানিয়ে তারা বলছেন যে তাদের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কেন পুলিশি হামলা হলো, পুলিশি হামলা তাদের উপর করার কারণে তাদের 130 জনের মতো আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন, চিকিৎসা নিয়েছেন, এখনো অনেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবির উপর সরকার যেখানে আরো নমনীয় হবেন, সরকার যেখানে দাবিগুলো শুনবেন, সেখানে তারা পুলিশের ধারা কেন হামলার শিকার হবেন সে ব্যাপারে সুষ্ঠু তদন্ত সহ যারা চিকিৎসা রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ যেহেতু বৈঠক শিক্ষক প্রতিনিধিদের সাথে অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সাথে বৈঠক, সেই বৈঠকে তারা বলছেন 3 দফা দাবির আশ্বাস পেলে কিন্তু তারা এখান থেকে যাবেন। এছাড়া কোনো কিছুতে সমঝোতার ব্যাপারে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন কোনো ব্যাপারে সমঝোতা নয়। 3টি যে দাবি রয়েছে 3টি দাবির ক্ষেত্রে যদি সবগুলো মেনে না হয় তারপরে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করে তারা কর্মবিরতি শেষ করে তারা শিক্ষাকক্ষে ফিরে যাবেন। আর না হয় যদি কোনো দাবি মানা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন তারা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। সরকার আমরা এখানকে আসার পর অনেক শিক্ষকের সাথে কথা বলেছি, তারা বলছিলেন সরকার তাদের আসলে বাধ্য করেছে এই আন্দোলনে যেতে। সরকার বাধ্য না করলে তারা এই আন্দোলনে যেত না। তারা বলছেন যে তারা ন্যায্য দাবিগুলো বারবার সরকার বিভিন্ন পর্যায়ের কাছে তুলে ধরেছেন, কিন্তু সরকার যেহেতু বারবার মানছেন না, কোনো ধরনের আশ্বাস দিচ্ছে না, সেই কারণে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে। জি, মামুনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে 3 দফা দাবিতে দেশ জুড়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বরিশালে সকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা উপস্থিত হলেও পাঠদান কার্যক্রম বন্ধ রাখেন, ফলে বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে ফিরে যায়। একই দাবিতে সিলেটেও কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। পাঠদান না করে বিদ্যালয়ে আসা সহকারী শিক্ষকরা অবস্থান নেন অফিস কক্ষে। গাজীপুরের প্রাথমিক স্কুলগুলোতেও কোনো ক্লাস হয়নি। ফাইনাল পরীক্ষার আগে শিক্ষকদের এমন আন্দোলনের কারণে ক্লাস না হওয়ায় ফলাফলে প্রভাব পড়বে বলে শঙ্কা অভিভাবকদের। দাবি আদায়ে নাটোর, পটুয়াখালী, কুয়াকাটা, হিলি সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজকে আমাদের দ্বিতীয় দিন কর্মবিরতির, এবং যে পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে আমরা এভাবে কর্মবিরতি চালিয়ে যাব। আমরা একেবারে ছোট শিশু বাচ্চাদের নিয়ে কাজ করে থাকি, আমরা একটা ফাউন্ডেশন গড়ে দিই, অথচ এই দেশে আমাদের কোনো মূল্যায়ন নাই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। আল আমিন, সারা দেশেই তো এই 3 দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে, যার ফলে কিন্তু আমরা খবরেও জানাচ্ছিলাম যে বরিশালের শিক্ষকরা স্কুলে উপস্থিত হলেও তারা পাঠদান থেকে বিরত ছিলেন। নিশ্চয়ই শিক্ষার্থীরাও এসে ফিরে গেছেন। সার্বিক পরিস্থিতি কেমন, যেহেতু বার্ষিক পরীক্ষা সামনে হওয়ার কথা? জি দেখুন, একটি উদ্বেগের বিষয় হচ্ছে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু আসলে সকাল থেকে বাচ্চাদের নিয়ে এখানে এসেছিলেন, অর্থাৎ গতকাল তারা কিন্তু ফিরে গিয়েছিলেন সকাল 10টার দিকে, এবং পরবর্তীতে কিন্তু তারা আজকে তারা একটি খবর শুনতে পান যে আসলে এটির একটি সমাধান হয়েছে। সেই খবরে কিন্তু তারা শিশুদের নিয়ে এই স্কুলে ফিরে এসেছিলেন, কিন্তু স্কুল থেকে তারা আবার জানতে পারেন যে আসলে তাদের যে দাবিগুলো সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত সমাধান হয়নি, যার ফলে কিন্তু শিক্ষকরা এখনো তাদের কর্মবিরতিতে রয়েছেন। আমরা সকালে স্কুলটিতে এসেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে আসলে
শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, তবে গতকাল যে পরিমাণ শিক্ষার্থী এই স্কুলে উপস্থিত হয়েছিল তার চেয়ে কিন্তু আজকে সকালে শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। এবং শিক্ষকরা যারা রয়েছে তারা এখনো কিন্তু অফিস কক্ষে রয়েছেন, তারা সকাল 9টার দিকে কিন্তু স্কুলে এসেছেন এবং তারা তাদের নিয়মিত যে দায়িত্ব সেগুলো কিন্তু আসলে পালন করছেন, অর্থাৎ ক্লাসে তারা যাননি এবং পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নেননি এবং শ্রেণীকক্ষগুলো কিন্তু তালাবদ্ধ রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম ছিল এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচিগুলো তাদেরকে দেওয়া হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু তারা তাদের যে কর্মবিরতি সেগুলো কিন্তু আসলে পালন করে যাচ্ছেন। কেন্দ্র থেকে তাদের যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্তের পরেই কিন্তু আসলে তারা ক্লাসরুমে ফিরে যাবেন। এই যে বিষয়টি হচ্ছে যে এখানে অভিভাবক যারা এসেছিলেন তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের কিন্তু পরীক্ষার সামনে, সেই পরীক্ষাকে কেন্দ্র করে তারা প্রতিদিনই কিন্তু শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসছেন এবং ক্লাসে তাদের যে পড়াশোনার সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই যে আন্দোলন গত 2 দিন ধরে, অর্থাৎ গতকালকে যে আন্দোলন ছিল এবং আজকে যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা সেই পড়াশোনা থেকে পিছিয়ে যাবে এমনটি কিন্তু তারা বলতেছিলেন এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে আসলে এই ঘটনার যে সমাধান সেটি আসলে কখন নাগাদ এই সমাধানটি হবে এবং শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরতে পারবে সেই বিষয়টি কিন্তু আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা চাচ্ছেন যে আসলে এই যে বিষয়টি, শিক্ষকদের এই বিষয়টি দ্রুত সমাধান হোক এবং সেই সমাধানের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আবারও ক্লাসে ফিরে আসুক। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। জুলাই অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জে 3টি হত্যা মামলায় শেখ হাসিনা সহ 549 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলার তথ্য মতে গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুব দলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় 22 আগস্ট নিহতদের স্বজনরা আলাদা 3টি মামলা দায়ের করেন। এই 3টি মামলায় 463 জনের নাম উল্লেখ সহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট 900 জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল যে এই 3টি মামলায় শেখ হাসিনা সহ 549 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ এবং এরপরে এর ওপর শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি কি আজ থেকেই শুরু হয়েছে কিনা সেটি জানাবেন এবং এর পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোও জানাবেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে 2024 সালে আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 4 আগস্ট সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষ ঘটনা ঘটে। এই সময় এসএস রোড, মুজিব সড়ক এবং ধানবান্দি এলাকায় ব্যাপক সংঘর্ষের মধ্যে এসএস রোডে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু, আব্দুল লতিফ এবং ছাত্রদল নেতা সুমন নিহত হয়। এই ঘটনায় কিন্তু রঞ্জুর স্ত্রী বাদী হয়ে আদালতে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। লতিফের বোন এবং সুমনের বাবা আরো 2টি মামলা করে। এই মামলায় কিন্তু শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেককে আসামি করা হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের সংবাদে এরই মধ্যে দেখিয়েছি। আপনার কাছে আজকের বিষয়টি জানতে চাই যে অভিযোগপত্র দাখিল হলো এর পরের যে তথ্য সেগুলো জানাবেন। এই আদালতে আজকে এই চার্জশিটের উপরে শুনানির কথা ছিল, কিন্তু আমরা আদালত সূত্রে যেটা জানতে পেরেছি যে এই মামলার যে মূল নথিগুলো এগুলো বিভিন্ন আসামি জামিনের জন্য জেলা জজ আদালতে রয়েছে, যে কারণে কিন্তু আজকের এই শুনানি হয়নি। আদালত আগামী 8ই ডিসেম্বর পরবর্তী চার্জশিটের উপর শুনানির দিন ধার্য করেছে এবং সেই দিন আসলে শুনানি হবে। আমরা যেটি জানতে পেরেছি যে আসলে যে বাদী পক্ষ যারা রয়েছে তাদের এই চার্জশিটের উপরে কোনো অভিযোগ আছে কিনা, মূলত এই বিষয়গুলি তারা শুনবে এবং তারপরে যে আদালতের যে নিয়মিত মামলা সেই মামলা পরিচালিত হবে এবং এই বিচার কার্য যে শুরু হওয়ার কথা সেটা শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। জি, দিলীপ কুমার গৌর, আপনাকে ধন্যবাদ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোট গ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে কুমিল্লার একটি অনুষ্ঠানে এই আহ্বান জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, ভোট কেন্দ্রই হলো গণতন্ত্রের প্রতিচ্ছবি, তাই সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো অবহেলা করা যাবে না। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য শপথ গ্রহণের পর থেকেই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনার আনোয়ারুল জানান, প্রবাসীদের ভোটার হওয়া এবং ভোট দেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম জাঁকজমকভাবেই উদ্বোধন হবে। কারাগারে থাকা যেসব ব্যক্তির এখনো সাজা হয়নি তারা যেন কারাগার থেকেই ভোট দিতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। একটা ভালো নির্বাচনের জন্য শপথ নেওয়ার পর থেকে জেহাদ ঘোষণা করেছে যে
একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করার প্রয়োজন সব প্রস্তুতি নিচ্ছে। চট্টগ্রাম বন্দর ইস্যুতে ব্যবসায়ীরা 17 বছর যে আন্দোলন করতে পারেননি তা একসাথে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পাশাপাশি বাড়তি মাশুলের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ চলবে বলে জানিয়েছেন তিনি। দুপুরে চট্টগ্রাম বন্দরের 3টি স্থাপনা উদ্বোধন করে এসব কথা বলেন উপদেষ্টা। টার্মিনাল উদ্বোধনের পাশাপাশি বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল, তালতলা কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেছেন নৌ উপদেষ্টা। নিউ মুরিং টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার ব্যাপারে বিভিন্ন পক্ষের সাম্প্রতিক প্রতিবাদকে হইচই উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, সরকার পরিকল্পনা মতো কাজ করবে। যা গত 17 বছর করতে পারেননি, এখন সবাই সেটা মুখ থেকে বের করছে। তো আমি ইনশাল্লাহ আপনারা হইচই করতে থাকেন, আমরা আমাদের কাজ করি, কোনো এক সময় আমি আর আপনি একত্র হব। একীভূত হতে যাওয়া 5টি ইসলামী ব্যাংকের নতুন নাম ঠিক করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির নামে প্রাথমিক লাইসেন্স অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন গঠিত ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে। পর্ষদের অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগ সচিব খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকীও পরিচালক হিসাবে রয়েছেন। জানা গেছে, ব্যাংকের বর্তমান পর্ষদের মেয়াদ হতে পারে 6 মাস থেকে 1 বছর। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রবিবার বিইআরসির বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 99 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 100 টাকা 24 পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটার $0.6545 থেকে বাড়িয়ে $0.6604 ঠিক করা হয়েছে। এর আগে অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 96 টাকা 9 পয়সা থেকে বাড়িয়ে 99 টাকা 29 পয়সা করা হয়েছিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার কমেছে। রবিবার রিজার্ভ থেকে আকুর বিল বাবদ 161 বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়। এরপর মোট রিজার্ভ কমে দাঁড়িয়েছে 31.14 বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী যার পরিমাণ 26.43 বিলিয়ন ডলার। পরিশোধের আগে রিজার্ভ ছিল 28 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আকু হল এশিয়ার 9টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যা দিয়ে এসব দেশের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বিষয়ক লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা হয়। আকুর সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ। এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।